अनन्तं वासुकिं शेषपद्मनाभं च कम्बलं धृतराष्ट्रं शङ्खपालं तक्षकं कलियं तथा एतानि नवनामानि नागिनं च महात्मनः सायंकाले पठे नित्यं प्रातःकाले विशेषतः नास्ति तस्य विषभयं सर्वत्र विजयं भवेत्। नमस्कार बंधुरा, आमी অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, কালসর্প যোগ বা কালসর্প দোষ এই নামটার সাথে আমরা কম বেশি বোধহয় অনেকেই পরিচিত এবং অনেকের কাছে এই কালসর্প দোষ বেশ কিছুটা ভীতির কারণও বটে। কালসর্প দোষ বা যোগের নাম শুনলে অনেকের হয়তো এরকম চিন্তাভাবনা আসে, মাথায় আসে এরকম ধরনের চিন্তাভাবনা যে এই বোধহয় সমস্ত কিছু খারাপ হবে বা এই বোধহয় জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি এসে উপস্থিত হবে। তাই আজকের এই ভিডিওতে সেই কালসর্প যোগ বা কালসর্প দোষ নিয়েই আলোচনা করব, তবে সেটা আমার মতো করে এবং চেষ্টা করব একটু আলাদা রকম করে করার। বন্ধুরা, আমাদের ভারতীয় যে জ্যোতিষশাস্ত্র রয়েছে সেখানে যত প্রাচীন পুঁথিপত্র রয়েছে, যত বই রয়েছে, গ্রন্থ রয়েছে, সেখানে সেইভাবে কিন্তু আমাদের এই কালসর্প দোষ বা কালসর্প যোগের কথা পাই না, শুনতেও পাই না, দেখতেও পাই না। আসলে আমাদের এই যে সনাতন জ্যোতিষ বা সনাতন জ্যোতিষশাস্ত্র অর্থাৎ এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা গড়ে উঠেছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র প্রচুর কম্বিনেশনের ওপরে বা প্রচুর যোগের ওপরে বেস করে। যোগ বলতে বিভিন্ন রকম গ্রহের কম্বিনেশন এবং কখনো কখনো সেখানে গ্রহের সাথে নক্ষত্রদের একটা কানেকশান, কখনো ডিগ্রিগত তার মানের একটা কানেকশান, বা এই যে গ্রহদের মধ্যে টেম্পোরারি বিভিন্ন রিলেশনশিপ, বিভিন্ন রকমের কম্বিনেশন কিন্তু সেখানে রয়েছে এবং এই যে কম্বিনেশনগুলোর ওপরে বেস করে বিভিন্ন যোগ তৈরি হয়েছে এবং এইগুলো নিয়েই গড়ে উঠেছে আমাদের জ্যোতিষশাস্ত্র। এবং এই যোগগুলোর মধ্যে যে সমস্ত যোগগুলো মানব জীবনে হয়তো খারাপ প্রভাব ফেলে, যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে মানুষের ভীতির কারণ, যেগুলোর হয়তো আমরা ব্যাড এফেক্টস দেখতে পাই, পরবর্তীকালে আমরা সেই সমস্ত যোগগুলোকে দোষ বলতে শুরু করি। তবে এই যোগ বা দোষ যাই বলি না কেন, সেইভাবে আমাদের যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র বা আমাদের এই যে সনাতন জ্যোতিষ, সেখানে এত কম্বিনেশনের মধ্যে, এত যোগের মধ্যেও এই কালসর্পদোষ যে ব্যাপারটা, যেটা আমরা আধুনিককালে বা এই সময় দাঁড়িয়ে যেটা জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তার কথা কিন্তু সেভাবে পাই না। বরং সেখানে আলাদা কিছু যোগের কথা কিন্তু আমরা শুনতে পাই, যেমন পাশ যোগ এবং কোনো কোনো ক্ষেত্রে নাগপাশ নামেও একটি যোগের কথা আমরা পাচ্ছি। তবে এই যে পাশ যোগ বা নাগপাশ যার কথা বলছি আমরা, সেটা কিন্তু এই কালসর্প দোষ থেকে বা কালসর্প যোগ থেকে একদমই আলাদা, তার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। আমাদের যে জ্যোতিষশাস্ত্র সেটা কিন্তু প্রোগ্রেসিভ। আসলে আমরা কেউই তো থেমে নেই, সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলায়, আমরা বদলেছি, আমাদের জীবনশৈলী বদলেছে, সমাজ বদলাচ্ছে, তো সেরকমই জ্যোতিষশাস্ত্র কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা বদলেছে। আমাদের সনাতন জ্যোতিষ বা ভারতীয় জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত আকর গ্রন্থগুলো রয়েছে, যে সমস্ত পুঁথিপত্রগুলো রয়েছে, সেগুলো তো অবশ্যই আমাদের বেস, সেগুলো হচ্ছে পিলারের মতো, বেসমেন্ট আমাদের, তো সেগুলো হচ্ছে মূল জিনিস। কিন্তু সেগুলোর ওপরে বেস করে আমাদের জ্যোতিষশাস্ত্র দাঁড়িয়ে রয়েছে যেমন, সেটাও ঠিক, তার পাশাপাশি কিন্তু রিসার্চ ওয়ার্কটাও চলছে কন্টিনিউ। তো সেখানে দেখা যাচ্ছে যে সাউথ থেকে অর্থাৎ দক্ষিণ ভারত থেকে কোনো একজন স্কলার বা প্র্যাকটিশনার, যিনি তার জীবনকালে লক্ষ্য করেছিলেন এই জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গিয়ে যে এই যে কম্বিনেশন, যেটা আমরা কালসর্পযোগ বা দোষ বলছি, এটার প্রভাবে মানব জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করছে বা বিভিন্ন ধরনের খারাপ প্রভাব মানব জীবনের উপরে পড়ছে। তো তিনিই প্রথম এটাকে সামনে নিয়ে আসেন। আসলে আমাদের যে জ্যোতিষশাস্ত্র বা ভারতীয় জ্যোতিষশাস্ত্র, তার সেন্ট্রাল যে পয়েন্ট বা সেন্ট্রাল আইডিয়া বা যে মূল যে ব্যাপারটা, সেটা এক হলেও বিভিন্ন প্রাদেশিক কারণে বলুন বা আঞ্চলিক ভেদে বলুন, বিভিন্ন ধরনের কিন্তু প্র্যাকটিস দেখা যায় বা বিভিন্ন ধরনের ডিফারেন্স কিন্তু সেখানে দেখা যায়। যেমন ধরুন, কোনো একটা জায়গাতে হয়তো পূর্ব ভারত বলুন বা পশ্চিম ভারত বলুন, উত্তর ভারত বলুন বা দক্ষিণ ভারত বলুন, এরকম বিভিন্ন প্রাদেশিক জায়গাগুলোতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের কিন্তু প্র্যাকটিস দেখা যায় বা এই যে মূল যে আমাদের জ্যোতিষশাস্ত্রের চর্চা, তার মধ্যেও কিছু ডিফারেন্স কিন্তু দেখা যায়। কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে আমাদের
তো সেখানে কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে পরাশরীয় হোরার চর্চা বা পরাশরীয় হোরাটা বেশি ব্যবহার করা হয় বা সেখানে বেশি প্র্যাকটিস করা হয়। আবার কোনো একটা জায়গাতে হয়তো দেখা যাচ্ছে নারী অ্যাস্ট্রোলজির প্রচলনটা বেশি, সেখানে হয়তো সেটা বেশি প্রয়োগ করা হয় বা সেটা বেশি প্র্যাকটিস করা হয়। তো এই রকম অঞ্চলভেদে, প্রদেশভেদে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পার্থক্য কিন্তু দেখা যায়। তবে এক্ষেত্রে যেটা আমরা আলোচনা করছিলাম দক্ষিণ ভারত নিয়ে, তো দক্ষিণ ভারত কিন্তু অবশ্যই একটা স্পেশাল জায়গায় রয়েছে, একটা বিশেষ তার একটা আলাদা কদর রয়েছে, কারণ এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি কিন্তু এখনও তারা প্র্যাকটিস করেন। এমন এমন সেখানে পদ্ধতি রয়েছে জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত, যেগুলো হয়তো কোনো একটা সময় সমগ্র ভারতবর্ষে তার প্রচলন ছিল, কিন্তু কালের নিয়মে সময়ের সাথে সাথে সেগুলো প্রায় অবলুপ্তির পথে। তো এরকম ধরনের অনেক পদ্ধতি কিন্তু এখনও পর্যন্ত এই দক্ষিণ ভারতে দেখা যায়। যেমন ওখানে পঞ্চপাক্ষী বিশ্লেষণ বলে একটা জিনিস আছে, তো সেখানে পঞ্চপাক্ষীর মাধ্যমে তারা কিন্তু প্রেডিকশন করে থাকে, এরকম ধরনের বিভিন্ন ধরনের গণনা তারা করে থাকে। এর পাশাপাশি আবার কড়ির মাধ্যমে, কড়ি চেলে তার মাধ্যমেও কিন্তু প্রেডিকশন করে থাকেন, এবং সেটা এতটা অ্যাকিউরেট তারা করেন যেটা শুনলে হয়তো অনেকেই তাদের কাছে আশ্চর্য বলে মনে হতে পারে যে এতটাও সঠিকভাবে কী করে সম্ভব। আসলে এটা বেস করে রয়েছে হোরারির ওপরে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি কেপি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে হোরারি নাম্বারের মাধ্যমে প্রেডিকশন করা, ঠিক তেমনই এক্ষেত্রেও তাই হোরারির উপর বেস করে কড়ি চেলে তার মাধ্যমে কিন্তু তারা প্রেডিকশন করে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেখানে এখনও তারা কিন্তু রক্ষা করছেন। এই দক্ষিণ ভারতে বিভিন্ন ধরনের প্র্যাকটিস এরকম রয়েছে। তো যাই হোক, যেটা মেন বলার কথা যে এই যে দক্ষিণ ভারত, এখান থেকেই আমাদের এই যে কালসর্প যোগ বা কালসর্প দোষ সেটা কিন্তু আমাদের সামনে আসে, এটাই হচ্ছে তার উৎপত্তিস্থল। তো এক্ষেত্রে আমাদের এই যে কালসর্প দোষ বা কালসর্প যোগ কীভাবে গঠিত হয় বা কিভাবে ফর্ম করে, এটা হয়তো কম বেশি অনেকেরই জানা। তবুও যারা হয়তো জানেন না তাদের জন্য বিশেষ করে বলে রাখার যে রাহু এবং কেতু, অর্থাৎ রাহু কেতু অ্যাক্সিসের একদিকে যখন সমস্ত প্ল্যানেটগুলো অর্থাৎ সমস্ত গ্রহগুলো যখন একদিকে হয়ে যায় এবং একটা দিক সম্পূর্ণরূপে খালি থাকে, অর্থাৎ পরপর 5টা ঘর খালি থাকে, তখন এই কালসর্প যোগ বা কালসর্প দোষের সৃষ্টি হয় বা সেটা ফর্ম করে। তো এক্ষেত্রে যেটা আমি সবসময় বলি এবং সব জায়গাতে বলি যে আমাকে যদি 9টা প্ল্যানেটের মধ্যে, 9টা গ্রহের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট গ্রহ বাঁচতে হয়, আমি সবসময় এই রাহু এবং কেতুকে বাছি। এবং কেন বাছি তার কিন্তু একটা কারণ রয়েছে। কারণ রাহু এবং কেতু এরা কিন্তু ইম্যাজিনারি প্ল্যানেট, দিজ আর ইম্যাজিনারি প্ল্যানেট, এদের কোনো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, এদেরকে কল্পনা করা হয়েছে, অথচ এদের কিন্তু একটা ভীষণ রকমের গুরুত্ব রয়েছে। রাহু অর্থাৎ নর্থ নোড অফ মুন এবং কেতু সাউথ নোড অফ মুন, এবং অনেক ক্ষেত্রে ইংলিশে এটাকে বলা হচ্ছে ড্রাগনস হেড এবং ড্রাগনস টেল। আমরা পুরাণের কথা অনেকেই জানি, আমরা সেখানে সমুদ্র মন্থনের সময় কিভাবে বিষ্ণু তার চক্র দিয়ে রাহুর গলা কর্তন করেছিলেন, কেটেছিলেন, সেটার গল্প আমাদের মোটামুটি সবারই জানা। তবে যেটা আমরা জানি না সেটা হচ্ছে রাহু কেতুর সিগনিফিক্যান্সটা। কেতু যেটা রয়েছে, কেতুটা হচ্ছে আমাদের লেজের দিক, যেটাকে বলছি ড্রাগনস টেল, এবং আমাদেরকে কল্পনা করা হয়েছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র বা আমাদের যে ধর্মীয় যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে বা পুরাণ রয়েছে, সেখানে এই রাহু কেতুকে সাপের আকৃতি হিসেবে একটা চিহ্নিত করা হয়েছে বা কল্পনা করা হয়েছে, বা সর্পিল আকৃতি আমরা বলতে পারি। তো এখানে এই যে লেজ বা যে টেলের দিকটা, সেটা হচ্ছে কেতু। এই কেতু এমনই একটা প্ল্যানেট যার ইহজগতের প্রতি কিন্তু কোনো মোহমায়া নেই। সে যে জায়গাতে বসে সেই জায়গাটা কিন্তু ড্যামেজ করে, অর্থাৎ সেই জায়গা থেকে ডিট্যাচমেন্ট দেয়, অর্থাৎ আমাদের রাশিচক্রের 12টা ঘরের মধ্যে যেখানে বসবে সেখান থেকে কিন্তু সে ডিট্যাচমেন্ট দেবে। এবং এই কেতু আমাদেরকে পাস্ট লাইফের সাথে জুড়ে দেয়, অর্থাৎ আমরা পাস্ট লাইফে আমাদের আগের জন্মে কি কাজ করেছি, কি কর্ম করেছি, কি আমাদের সঞ্চিত কর্ম রয়েছে, সেটা কিন্তু সিগনিফাই করে, সে কিন্তু বোঝায় এই কেতুর মাধ্যমে। আর রাহু কি? রাহু হচ্ছে মাথাটা, অর্থাৎ ড্রাগনস হেড। এই রাহু আমাদের ইহজগতের যে আমরা কর্ম করছি বা আমাদের আগের জন্মের যে সঞ্চিত কর্ম রয়েছে সেগুলো, এবং তার সাথে আমাদের যে এনার্জি, সেটা আমরা ইহজন্মে কোন দিকে কাজে লাগাবো, কোন দিকে সেটাকে আমরা ড্রাইভ করব, সেটা কিন্তু এ সিগনিফাই করে। তো এই জন্য এই যে দুটো প্ল্যানেট, অর্থাৎ ইম্যাজিনারি প্ল্যানেট, এই যে রাহু কেতু, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো এখানে রাহু কোথায় কোথায় পূর্ণ দৃষ্টি প্রদান করে? প্রথমত হচ্ছে পঞ্চম ভাবেতে।
দ্বিতীয়ত সপ্তম ভাবেতে, যেখানে অলরেডি রয়েছে কেতু, অর্থাৎ রাহুর 180 ডিগ্রি অপোজিটে থাকে কেতু, যেহেতু রাহুকে আমরা মাথা বলছি এবং কেতুকে আমরা ল্যাজ বলছি, অর্থাৎ এটাকে সর্পিল আকার একটা চিন্তা করা হয়েছে সাপের মতো। তো সেখানে সে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। এর পাশাপাশি সে পূর্ণ দৃষ্টি প্রদান করে হচ্ছে নবম ভাবেতে, এবং এখানে আমাদের দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর কিন্তু একটা মিল, দুজনেরই পঞ্চম এবং নবম ভাবেতে পূর্ণ দৃষ্টি থাকে। শুধু বৃহস্পতি ঘুরছে আমাদের ঘড়ির অপোজিট সাইডে, এবং এই যে রাহু কেতু তারা কিন্তু ঘুরছে ঘড়ির দিকে। তো এছাড়া রাহুর আর একটা জায়গাতে পূর্ণ দৃষ্টি থাকে, সেটা হচ্ছে দ্বাদশ ভাবেতে। তো বুঝতেই পারছেন এতগুলো জায়গাতে রাহু পূর্ণ দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে যেমন সে গোচরেতে মুভ করছে এবং এতগুলো করে জায়গাতে সে তার দৃষ্টি পূর্ণ দৃষ্টি প্রদান করছে, ফলে তার এত ধরনের যে বিভিন্ন প্রভাব আমরা কিন্তু দেখতে পাই। তো এখানে এই যে 12টি ঘরে 12টি আলাদা আলাদা ধরনের কালসর্প যোগ তৈরি হয়, তার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। তবে এই নামকরণগুলো অনেক পরবর্তী সময়ে করা, প্রথম দিকে এরকম ধরনের কোনো নাম এগুলোর ছিল না, কিন্তু পরবর্তীকালে 12টি আলাদা আলাদা নাগ বা সাপের নাম অনুযায়ী এদেরকে নামকরণ করা হয়েছে। যেমন অনন্ত কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে হচ্ছে লগ্নেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে সপ্তমেতে। আবার কুলিক কালসর্পযোগ, সেখানে রাহু অবস্থান করছে দ্বিতীয় ভাবেতে এবং কেতু অষ্টম ভাবেতে। এরপরে আছে বাসুকি কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করছে তৃতীয় ভাবেতে এবং কেতু অবস্থান করছে নবম ভাবেতে। এরপর আসে শঙ্খপাল কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করছে চতুর্থ ভাবে এবং কেতু দশম ভাবেতে। এরপরে আছে পদ্ম কালসর্পযোগ বা পদ্মনাভ কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে পঞ্চম ভাবেতে এবং কেতু থাকে একাদশ ভাবেতে। এরপরে আছে মহাপদ্মনাভ কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে ষষ্ঠ ভাবেতে এবং কেতু অবস্থান করে দ্বাদশ ভাবেতে। এরপর আসে তক্ষক কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে সপ্তম ভাবেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে লগ্নেতে। এরপরে আসে কর্কটক বা কর্কট কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে অষ্টম ভাবেতে এবং কেতু অবস্থান করে দ্বিতীয় ভাবেতে। এরপর আসে শঙ্খচূড় কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে হচ্ছে নবম ভাবেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে তৃতীয় ভাবেতে। এরপর আসে ঘাতক কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে হচ্ছে দশম ভাবেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে চতুর্থ ভাবেতে। আবার আসে বিষধর কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে হচ্ছে একাদশ ভাবেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে পঞ্চম ভাবেতে। এরপর আসে শেষনাগ কালসর্পযোগ, যেখানে রাহু অবস্থান করে হচ্ছে দ্বাদশ ভাবেতে এবং কেতু অবস্থান করে হচ্ছে ষষ্ঠ ভাবেতে। তো এইভাবে আমাদের জন্মকুণ্ডলিতে 12টি ঘরেতে 12 ধরনের কালসর্পযোগ তৈরি হতে পারে। তবে এর পাশাপাশিও এই যে আমরা পূর্ণ কালসর্পযোগের কথা বলছি, যেখানে রাহু কেতু অ্যাক্সিসের একদিকে সমগ্র প্ল্যানেট বা সমগ্র যে সমস্ত গ্রহগুলো রয়েছে একদিকে হয়ে যাচ্ছে আর একটা দিক ফাঁকা থাকছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রাহু কেতু অ্যাক্সিসের বাইরে কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটা গ্রহ বাইরে বেরিয়ে গেছে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ভঙ্গ কালসর্পযোগ। তবে এই ভঙ্গ কালসর্পযোগের মতোই ফল দিয়ে থাকে, এবং এক্ষেত্রে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ বা বুধভঙ্গ কালসর্পযোগ, এরকম ধরনের। কারণ এই যে চন্দ্র বা বুধ এগুলো হচ্ছে খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, যারা খুব তাড়াতাড়ি রাশি চক্রের এক একটি ঘরকে তারা অতিক্রম করতে পারে। তো এইগুলো এই জন্য সবথেকে বেশি দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ভঙ্গ কালসর্পযোগ দেখা যায়, যে শনি ভঙ্গ কালসর্পযোগ, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, কালসর্পযোগ যদি ভঙ্গ কালসর্পযোগ সেখানে ফর্ম করে তৈরি হয়, তবে যে প্ল্যানেটটি যে গ্রহটি বাইরে বেরিয়েছে তাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী বা পাওয়ারফুল হতে হবে, আর আইদার সেখানে কোনো মিত্র ক্ষেত্রে অবস্থান করতে হবে, অথবা তুঙ্গস্থ হতে হবে। তো যেভাবেই হোক না কেন তাকে কিন্তু পাওয়ারফুল হতে হবে। সেখানে যদি দেখা যায় যে যেই গ্রহটি হয়তো রাহুকেতু অ্যাক্সিসের বাইরে গেছে সে হয়তো নিজেই দুর্বল, সেখানে হয়তো নিচস্থ হয়ে গেছে, বা তার উপরে হয়তো অন্য কোনো পাপগ্রহের হয়তো দৃষ্টি রয়েছে, বা সেখানে হয়তো সেই গ্রহটি হয়তো রেট্রোগ্রেড করে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পূর্ণ কালসর্পযোগের মতোই কিন্তু রেজাল্ট পাবে বা প্রভাব কিন্তু সে পাবে। তো এটা হচ্ছে এই ভঙ্গ কালসর্পযোগ। তবে এই কালসর্পযোগ
দু রকমের হতে পারে। একটা তো হতে পারে পজিটিভ কালসর্পযোগ, আবার একটা হতে পারে নেগেটিভ কালসর্পযোগ। পজিটিভ কেন? পজিটিভ ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কালসর্পযোগ যে ব্যক্তি বা যে জাতক জাতিকা রয়েছেন, লাইফের প্রথম দিকে হয়তো তাকে অনেক বেশি হয়তো হার্ডওয়ার্ক করতে হচ্ছে, অনেক স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় তাকে হয়তো প্রচুর পরিমাণে তাকে কিন্তু অর্থ, যশ, প্রতিপত্তি সমস্ত কিছু কিন্তু তাকে প্রদান করছে। অর্থাৎ তাকে বলা যেতে পারে একদম রাস্তা থেকে বা মাটি থেকে তুলে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়ার মতো কিন্তু অবস্থা হতে পারে। অর্থাৎ ভালো জায়গাতে তাকে কিন্তু একটা দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু ইনিশিয়াল স্টেজে হয়তো দেখা গেলো তাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে বা অনেক স্ট্রাগল করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই পজিটিভ আমাদের কালসর্পযোগ। আর নেগেটিভ কালসর্পযোগ কি? নেগেটিভ কালসর্পযোগের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বাধা বিপত্তিটা বলুন সবথেকে বেশি কিন্তু ফেস করতে হয়। এবং কালসর্পযোগের সবথেকে যেটা বাজে দিক বা খারাপ দিক সেটা হচ্ছে, দেখবেন একদিকে তো যেমন রয়েছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তাদেরকে সম্মুখীন হতে হয়, তার পাশাপাশি অনেক লেট সাকসেস দেয়। প্রথম দিকে কিন্তু সাকসেস কিন্তু তারা দেয়ই না। যাদের যতটুকু সাকসেস পাওয়া যায় সেটা কিন্তু খুব লেটলি আসে লাইফেতে। যেমন অনেক ক্ষেত্রে অনেকে বলেন এই তো আমাদের ধীরুভাই আম্বানির কালসর্পযোগ ছিল, বা অনেকে বলেন হয়তো নেহেরুর কালসর্পযোগ ছিল। কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন প্রথম দিকে কিন্তু তারা সেইভাবে নাম করতে পারেননি বা সেই জায়গাটা কিন্তু তারা পৌঁছতে পারেনি। তাদের যে সাকসেসটা সেটাও কিন্তু অনেক লেটলি এসছে। তো এটা কিন্তু একটা কালসর্পযোগের প্রভাব, তো সেগুলো রয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কালসর্পযোগের প্রভাব কিন্তু জন্মকুণ্ডলিতেই অনেক ক্ষেত্রে প্রশমিত হয়ে যায়। কখন? ধরা যাক কোনো কারণে হয়তো যে জাতক বা জাতিকা আসছে তার লগ্ন হয়তো খুব পাওয়ারফুল বা লগ্নপতি হয়তো খুব স্ট্রং, তাহলে সেক্ষেত্রে কালসর্পযোগের যে খারাপ প্রভাব সেটা কিন্তু অনেকটা প্রশমিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে কালসর্পযোগের সাথে সাথে সেই জন্মকুণ্ডলিতে হয়তো একাধিক শুভ যোগ রয়েছে, হয়তো লক্ষ্মী যোগ রয়েছে বা রাজযোগ রয়েছে, এরকম ধরনের হয়তো 2 বা ততোধিক ভালো বা শুভ যোগ সেখানে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রেও এই কালসর্পযোগের প্রভাব কিন্তু প্রশমিত হতে পারে বা কমতে পারে। এর পাশাপাশি দেখা গেল হয়তো রবি, যে হয়তো এই জাতক বা জাতিকার জন্য হয়তো খুব একটা শুভ প্ল্যানেট বা সাপোর্টিভ একটা প্ল্যানেট, এবং সে যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় রয়েছে, যথেষ্ট শক্তিশালী রয়েছে, তুঙ্গস্থ রয়েছে, তাহলে সেক্ষেত্রেও এই যে কালসর্প যোগের যে খারাপ প্রভাব সেটা কিন্তু নিজে থেকেই অনেকটা কমে যেতে পারে। এর পাশাপাশি দেখা যাক যদি ধরুন নবম ভাব অর্থাৎ ভাগ্যপতি সে যদি পাওয়ারফুল হয়, অথবা আমাদের যে কর্মভাবের অধিপতি সে যদি খুব পাওয়ারফুল হয়, খুব ভালো অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রেও এই কালসর্পযোগের প্রভাব বেশ কিছুটা কমতে পারে। আবার দেখা গেল রাহু কেতুর ওপরে কোনো কারণে হয়তো শুভ গ্রহদের অনেক দৃষ্টি পেয়েছে রাহু কেতুরা, তাহলে সেক্ষেত্রেও এই যে প্রভাব সেটা কিন্তু অনেকটা প্রশমিত হতে পারে। তো এই বিভিন্ন কারণের জন্য একটা জন্মকুণ্ডলিতে যে আমাদের যে কালসর্পযোগ তৈরি হয় বা সৃষ্টি হয় সেটা কিন্তু অনেকটা প্রশমিত হতে পারে, তার যে খারাপ এফেক্টগুলো, তার যে বাজে প্রভাবগুলো সেটা নিজে থেকেই অনেকটা কিন্তু কমে যেতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধু কালসর্প যোগ দেখলেই হয় না, সেক্ষেত্রে সম্পূর্ণ যে জন্মকুণ্ডলীটা রয়েছে সেটাকে বিচার করা কিন্তু যথেষ্ট তার গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। কারণ প্রথমত হচ্ছে যে চারটা ওভারঅল কী কন্ডিশনে রয়েছে, কী কন্ডিশন সেখানে দেখা যাচ্ছে, দেখা গেল হয়তো সেখানে এই যে শুভ যোগগুলো রয়েছে, অনেক ধরনের তার যে প্ল্যানেটারি যে কম্বিনেশন সেটা হয়তো দেখা গেল তার লাইফের জন্য অনেকটা ভালো প্রভাব সেখানে ফেলছে, তাহলে সেক্ষেত্রে এই কালসর্প যোগ কিন্তু খুব একটা তার জন্য খাটবে না, বা তার যে খারাপ প্রভাব সেটা কিন্তু তাকে ফেস করতে হবে না। কিন্তু অন্য জায়গাতে হয়তো দেখা গেল যে জন্মকুণ্ডলীটা সেটা হয়তো আগে থেকেই তার মধ্যে খুব একটা ব্যালেন্স নেই, ইমব্যালেন্সড, এবং সেখানে হয়তো কালসর্পযোগের পাশাপাশি অনেক ধরনের খারাপ যোগ রয়েছে, হয়তো দেখা গেল হয়তো ভাগ্যপতি নিচস্থ হয়ে রয়েছে, বা আমাদের হয়তো লগ্নপতি সে হয়তো নিচস্থ হয়ে গেছে, তো এরকম ধরনের খারাপ বিভিন্ন ধরনের যোগ তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে একে কিন্তু এই ধরনের জাতক জাতিকাকে তার প্রভাবটা, এই যে খারাপ প্রভাব সেটা কিন্তু বেশি ফেস করতে হবে। তো সেটা নির্ভর করে টোটাল চার্টটার উপরে, এই জন্য প্রত্যেকটা চার্টকে আলাদা আলাদা করে কিন্তু বিচার বিশ্লেষণ করাটা খুব জরুরি হয়ে পড়ে। তার ক্ষেত্রে কি ঘটবে, অর্থাৎ এই যে জন্মকুণ্ডলীটা, টোটাল যে জন্মকুণ্ডলীটা সেটা কোন দিকে টার্ন করছে বা সেটার কোন দিকে নির্দেশ করছে সেটাকে বোঝা সবথেকে বেশি জরুরি। তার উপর নির্ভর করছে যে সেই জাতক জাতিকা কতটা উন্নতি করতে পারবে বা কী ধরনের প্রবলেম তাদেরকে কিন্তু ফেস করতে হবে, এবং সেই অনুযায়ী তাদেরকে প্রতিকারটা সেইভাবে করতে হয়।
এর পাশাপাশি যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে যে রাহুর দৃষ্টি আর কোন কোন গ্রহের উপর পড়ছে, কোনো শুভ গ্রহের উপর পড়ছে কিনা, অথবা এই রাহু কেতুর সাথে আর কোনো প্ল্যানেট বা গ্রহ যুক্ত হয়ে আর কোনো ধরনের যোগ সেখানে সৃষ্টি হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখাটা খুব জরুরি। এবং এরপরে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু প্রতিকারটা করতে হয়। এবং এক্ষেত্রে বলে রাখা দরকার যে রাহু কেতুর প্রতিকার মানেই কিন্তু হঠাৎ করে একটা গ্রহরত্ন পড়ে ফেললাম, সেটা কিন্তু মোটেই নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই রাহু আমাদের কালসর্প যোগ বা কালসর্প দোষের প্রতিকার করতে গিয়ে অনেকেই রাহু বা কেতুর হয়তো একটা রত্ন ধারণ করে ফেলছে, অনেকের ক্ষেত্রে হয়তো রাহু কেতু দুটোরই রত্ন ধারণ করে ফেলছেন, বা অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটা সাপের আকৃতির কোনো একটা হয়তো আংটি পরে ফেলছে। তো এই জিনিসগুলো করার আগে মাথায় রাখতে হবে যে একটা গ্রহের বা একটা প্ল্যানেটের রত্ন ধারণ করা মানে কিন্তু তার পাওয়ারটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আগে দেখতে হবে বিচার বিশ্লেষণ করে সেই গ্রহটা সেই জাতক বা জাতিকার জন্য কোনো সাপোর্টিভ প্ল্যানেট কিনা, ফ্রুটফুল প্ল্যানেট কিনা, তারপরে তার কিন্তু রত্ন পড়া উচিত। আদারওয়াইজ কিন্তু সেখানে দেখবেন ভালোর পরিবর্তে হয়তো খারাপ প্রভাবটা আপনাদেরকে বেশি ফেস করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখি এই কালসর্পযোগের প্রতিকার করতে গিয়ে রবির পাওয়ারটাকে হঠাৎ করে অনেকে বাড়িয়ে ফেলেন, এবং সেখানে হয়তো একটা রবির কোনো একটা হয়তো রত্ন সেখানে পরিয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে এর ভালোর পরিবর্তে তাকে অনেক বেশি হয়তো খারাপ প্রভাব তাকে ফেস করতে হচ্ছে। এগুলো কিন্তু বিশেষত এই সমস্ত কারণগুলোর জন্য হয়ে থাকে। তো রত্ন আমরা তখনই ধারণ করব যখন একটা প্ল্যানেটের পাওয়ার আমরা বাড়াতে চাইছি, সেই জায়গাটাকে বুস্ট করতে চাইছি, বা সেই পাওয়ারটাকে রিফাইন করতে চাইছি। আদারওয়াইজ কিন্তু এই সমস্ত যোগের ক্ষেত্রে যে কোনো ধরনের এরকম খারাপ যোগ, অর্থাৎ দুই বা ততোধিক প্ল্যানেট বা গ্রহ যখন যুক্ত হয়ে কোনো একটা খারাপ যোগ তৈরি করছে, তার উপরে কিন্তু এরকম ধরনের যে রত্ন বা গ্রহরত্ন সেগুলো কিন্তু খুব একটা কাজ করে না। এবং সেখানে সবথেকে ভালো রেমেডি হচ্ছে সেখানে কিছু বিশেষ ধরনের পুজো পাঠ হয়, বিশেষ ধরনের ক্রিয়া রয়েছে, বিশেষ ধরনের তন্ত্রোক্ত পদ্ধতি রয়েছে, ক্রিয়া রয়েছে, সেগুলো করে দিলে তার শান্তি প্রতিবিধান করলে সেটা কিন্তু সবথেকে ভালো হয়। এবং সেখানে যে প্রপার যে একটা রেমেডি যেটা বলি সেটা কিন্তু করা সম্ভব সেইভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো কালসর্প যুগের কারণে কোনো জাতক বা জাতিক হয়তো মেন্টালি অনেক বেশি ডিস্টার্ব থাকে, কোনো জায়গাতে হয়তো কনসেন্ট্রেশন লেভেলটা তাদের ল্যাক করে, মুড সুইং করে, হ্যাঁ, মাথা ঠান্ডা থাকে না। তো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু তার মাধ্যমে কমানো সম্ভব। তো সেগুলো কিন্তু করা যায়। যেমন প্রত্যেক বছর কিন্তু এরকম প্রচুর সংখ্যার মানুষের কালসর্পযোগের প্রতিকার করে থাকি বিশেষ ক্রিয়া এবং পুজোর মাধ্যমে। এখন দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসে শুধুমাত্র এই কালসর্পযোগ প্রতিকার করানোর জন্য, যেটা করে থাকি। তো এইভাবেই একটা প্রপার ওয়েতে যদি আমরা প্রতিকার করি, এবং তার সাথে সাথে যে জাতক বা জাতিকার এই প্রতিকার করা হচ্ছে তাকে বাড়িতে করার জন্য বা বাড়িতে কিছু মেনটেন্যান্স দেওয়া হয়, কিছু জিনিস ফলো আপ করতে দেওয়া হয়, সেটা যদি তারা একটু করতে পারে, খুব সামান্য জিনিস, তাহলে কিন্তু তারা খুব ভালো থাকতে পারে। এবং এই যে প্রবলেমগুলো তারা কিন্তু দেখবে অনেক বেশি প্রশমিত হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহরত্ন ধারণ করেও সেখানে হয়তো খুব একটা ভালো রেজাল্ট তারা হয়তো পাচ্ছে না এই কালসর্পদোষ থাকার কারণে। তো অনেক ক্ষেত্রে এইটা যদি করে দেওয়া হয় তাহলে দেখা যায় সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট তারা পেতে পারে। এবং যে সমস্ত জায়গাগুলো তাদের হয়তো বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল, যে ডিসিশনগুলো হয়তো তারা নিতে পারছিল না, সেই জিনিসগুলোও কিন্তু আস্তে আস্তে খুব ঠিক হতে শুরু করে দেয়। তো এই গেল হচ্ছে আমাদের আজকের ভিডিও কালসর্পদোষ নিয়ে আলোচনা। আমার যে পরবর্তী ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং যাবার আগে যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা এরকম ধরনের অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এক্ষেত্রে আপনাদের সহযোগিতা বা সাপোর্ট একান্তভাবে কাম্য। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি কোনো বিশেষ প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা সেটা লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার বা সেই প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।